জনাব অধ্যাপক মইনুল হাসান সাদিক ভাইকে তার সংগ্রামী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঈদুলপুরবাসী, প্রিয় আজপুর এবং রাজনগর এবং আলিপুরের প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। সামগ্রিকভাবে বললে সাদুল্লাপুর আমাদের পিছিয়ে পড়া অঞ্চল। শুধু সাদুল্লাপুর বলবো কেন, গাইবান্ধা জেলার কথা যদি বলি, গাইবান্ধা জেলা হচ্ছে দরিদ্র জেলার মধ্যে অন্যতম 10টি জেলার মধ্যে একটি, এবং যেখানে 46% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, সেই জেলা হচ্ছে গাইবান্ধা জেলা। আমি রাজনীতি কেন করি এবং কেন সংসদ সদস্য হতে চাই, সেই প্রসঙ্গেই আমি আজকে আপনাদের সামনে বলবো। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত আছি। যে অঞ্চলের মানুষ বেশি আমার কাছে যায় চিকিৎসা সেবা নেওয়ার জন্য, এটা হচ্ছে ঈদুলপুর, খোর্দপুর, সাপেরহাট। এই অঞ্চলের মানুষের আমার কাছে বেশি যায় চিকিৎসা নেওয়ার জন্য, এবং আমি এই পলাশবাড়ি এবং সাদুল্লাপুরের প্রায় লক্ষাধিক মানুষের এই দীর্ঘ 40 বছরে চিকিৎসা সেবা দিয়েছি। এই চিকিৎসা সেবা দিতে গিয়ে আমার কাছে যে অনুভব বা উপলব্ধি হয়েছে যে আমি যদি আরো 1 লক্ষ মানুষের বিনামূল্যে চিকিৎসা দেই, তাও এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, এলাকার কোনো উন্নয়ন হবে না। যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে এলাকার উন্নয়ন করতে গেলে জনপ্রতিনিধি ছাড়া কেউ এলাকার উন্নয়ন করতে পারে না। এলাকার উন্নয়নের চাবিকাঠি থাকে জনপ্রতিনিধির হাতে, এমপির হাতে। সেই কারণেই আমি এমপি হতে চাই। এমপি হওয়ার টাকা রোজগার করার জন্য, টাকা চুরি করার জন্য, জনগণের অর্থ আত্মসাৎ করার জন্য আমার এমপি হওয়ার ইচ্ছা নাই। আলিম ভাই বলেছেন, উনি একটু বেশি করে বলেছেন যে 1 লক্ষ টাকা ডেইলি ইনকাম, উনি বেশি করে বলেছেন। 30, 35, 40 হাজার টাকা, 50 হাজার টাকা ইনকাম আমি ডেইলি করতে পারি যদি আমি ইচ্ছা করি। একসময় করেছি আমি, কিন্তু উনি বলেছেন আমি সরকারি চাকরি ছেড়েছি রাজনীতি করবার জন্য। আমি আমার বেসরকারি মেডিকেল কলেজে রেগুলার চাকরিটি ছেড়েছি, সেটা একটি উচ্চ বেতনের চাকরি, সেটাও এই রাজনীতির কারণে, সভাপতি হওয়ার পরে আমি সময় দিতে পারি না সেই কারণে। এবং আমার কাছে যখন কোনো মানুষ যায় আমার এলাকার, শুধু চিকিৎসা সেবা নয়, যে কোনো প্রয়োজনে, আমি বিবেচনা করি না তিনি আওয়ামী লীগ না বিএনপি, জামাত না জাতীয় পার্টি। তিনি আমার এলাকার মানুষ, তিনি হিন্দু না মুসলমান, সেটিও আমার কাছে বিবেচ্য কোনো বিষয় নয়। তিনি আমার এলাকার মানুষ, এটি আমার কাছে প্রধান এবং প্রথম বিবেচনা, এবং সেই বিবেচনার থেকে আমি তার জন্য কাজ করবার চেষ্টা করি। আমি একজন খুবই নগণ্য সেবক, এবং আমি যা করি তা খুবই সামান্য, কিন্তু সার্বিকভাবে যদি এলাকার উন্নয়ন করতে হয়, এলাকার উন্নয়ন মানে কি? এলাকার উন্নয়ন মানে হচ্ছে এলাকার রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন, শিল্প কলকারখানা স্থাপন, ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কলকারখানা স্থাপন, এগুলো হচ্ছে এলাকার উন্নয়ন বলতে এগুলো বোঝায়। আর মানুষের উন্নয়ন বলতে বোঝায় হচ্ছে মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের স্বাস্থ্যের জন্য কাজ করতে চাই, স্বাস্থ্য সেবা, শিক্ষা, মানুষের কর্মসংস্থান, চাকরি, এবং এই অঞ্চলের কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য হিমাগার, কৃষকরা যাতে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে সেই জন্য প্রত্যেক ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন, সেচ ব্যবস্থার উন্নয়ন, শহীদ জিয়া যেটা করেছিলেন, কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান, এবং মোবাইল ব্যাংকিং চালুর মাধ্যমে সরাসরি কৃষকের কাছে টাকা পাঠানো, এবং বীমা, শস্য বীমা, তারপরে হচ্ছে পশু বীমা,
তারপরে হচ্ছে মৎস্য বীমা, এই বীমা গুলো চালু করা, সমবায় পদ্ধতির মাধ্যমে কৃষির ক্ষেত্রে সমবায় পদ্ধতি চালু করা, সমবায় পদ্ধতির মাধ্যমে সমবায়ীদের দোকান, ন্যায্য মূল্যের দোকান প্রতিষ্ঠা করা, এবং আমরা ফ্যামিলি কার্ড করতে চাই। আমরা পরিবারের প্রধান একটু প্লিজ ফ্যামিলি কার্ড আমরা করতে চাই। পরিবারের প্রধান হচ্ছে মহিলাদের নামে কার্ড হবে। মহিলারা তার পরিবারের যে কজন সদস্য থাকবেন, আমরা 15 দিনে বা 1 মাসে নিত্য প্রয়োজনীয় যেমন চাল, ডাল, তেল, আটা, এগুলো স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে এগুলো আমরা সরবরাহ করবো এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আমরা বাংলাদেশের অর্ধেক হচ্ছে মহিলা। আমি এর আগের একটা মিটিং করেছি, এর চাইতে অনেক বেশি মহিলা সেখানে, 250 মহিলা সেখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ, 250 বেশি মহিলা সেখানে উপস্থিত ছিলেন। আমি জিজ্ঞেস করেছি আপনাদের মধ্যে কে কে উপার্জন করেন। 2 থেকে 3 জন তারা উপার্জনক্ষম মহিলা। এই আমরা মহিলাদের শিক্ষিত করে গড়ে তুলতে চাই, আমরা মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, আমরা মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতে চাই, আমরা স্বনির্ভর করে গড়ে তুলতে চাই। আমরা মহিলাদের কর্মসংস্থানের মাধ্যমে মহিলাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। মহিলাদের নিজেদের উপরেই কোনো কন্ট্রোল নাই, নিজেদের উপরে নিজেদের কোনো নিয়ন্ত্রণ নাই। এবং আমরা এমন একটা পরিবেশ চাই যে সমাজে মহিলাদের ইসলামের নির্দেশ অনুযায়ী মহিলাদের অবস্থান পুরুষদের উপরে, মহিলাদের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি তো মনে করি এখানে যাদের মা আছে তারা হচ্ছে অভাগা, দুর্ভাগা, তারা যারা মায়ের সেবা করার সুযোগ গ্রহণ করছে না বা মায়ের সেবা করছে না, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা সন্তান। এবং এই মায়েদের মায়ের নিচে বেহেশত আছে এবং মায়ের সেবা করে বেহেশতে যাওয়া সম্ভব। আপনি নামাজ রোজা সব করলেন, হজ যাকাত সব করলেন, কিন্তু মাকে উপেক্ষা করলেন, মায়ের চিকিৎসা করলেন না। বাংলাদেশের মায়েদের যে করুণ চিত্র আমি দেখেছি চিকিৎসক হিসাবে, বৃদ্ধ বয়সে এই মায়েদের সেই বর্ণনা হয়তো সবার জন্য প্রযোজ্য নয়, কিন্তু আমরা যদি আপনার কাছে টাকা থাকতো, আপনি যদি আপনার পরিবারে কন্ট্রিবিউট করতে পারতেন, স্বামী এসে বলতো আসসালামু আলাইকুম। স্বামীর কিন্তু স্ত্রীকে সালাম দেওয়ার নিয়ম আছে, জানেন তো, আছে না? স্বামীরা এসে স্ত্রীকে সালাম দেওয়ার নিয়ম আছে, আবার স্ত্রীদেরও স্বামীদের সালাম দেওয়ার নিয়ম আছে। আমি ধর্ম একটু জানি, অল্প বেশি জানি না, কিন্তু যদি আপনি টাকা দিতে পারেন স্বামীকে, দেখবেন আপনাকে সালাম করতেছে। কাজেই আপনার স্বামীরা কি বাধা দিবে আপনার টাকা ইনকাম করতে? টাকা ইনকাম করলে পরিবারের উন্নতি হবে না। যে দ্রব্যমূল্যের যে দাম যে অবস্থায় পৌঁছেছে, দুজন মিলে ইনকাম না করলে সংসার চালানো কঠিন, সন্তান মানুষ করা কঠিন, এবং প্রত্যেকটা জিনিসের উচ্চ মূল্য এবং মুদ্রাস্ফীতি আমাদের সমস্ত মানুষের জনজীবনকে বিপর্যস্ত করছে। আমরা কিছুটা আছে আমাদের মুষ্টির চাল দিয়ে, টিএমএসএস এর নাম আপনারা শুনেছেন, আমি ওখানে কাজ করি। মুষ্টির চাল দিয়ে, ভিক্ষুকের মুষ্টির চাল দিয়ে 17 জন মহিলা, এই মুষ্টির চাল দিয়ে টিএমএসএস এর যাত্রা শুরু হয়েছিল। আমাদের আব্দুল রাজ্জাক ভুট্টু জেলা যুব দলের সাধারণ সম্পাদক, আমাদের সৌভাগ্য যে তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি আব্দুল রাজ্জাক ভুট্টু বা মানুষ জুলফিকার আলী ভুট্টু বললেও হয়তো রাগ করবে না, আব্দুল রাজ্জাক ভুট্টুকে আমি আহ্বান করছি মঞ্চে। আব্দুল রাজ্জাক ভুট্টু জেলা যুব দলের সাধারণ সম্পাদক। এই দুঃখ সে দুঃখ নয়, এই দুঃখ হচ্ছে সুখী দুঃখ। ইউনুস আলী সুখী, তাদেরকে মঞ্চে আহ্বান করছি। হ্যাঁ, যে কথা বলছিলাম মুষ্টির চাল দিয়ে
শুধু মুষ্টির চাল দিয়ে যে যে সংগঠনটি যাত্রা শুরু হয়েছিল, টিএমএসএস আজকে সারা বাংলাদেশে শত শত কোটি টাকার তাদের মানে মানে লেনদেন হয়, শত শত কোটি টাকার সম্পত্তি। বাংলাদেশের এমন কোন গ্রাম, এমন কোন ইউনিয়ন নাই যেখানে টিএমএসএস এর শাখা প্রশাখা বিস্তার লাভ করে নাই। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম এনজিও হচ্ছে টিএমএসএস এবং মহিলাদের দ্বারা পরিচালিত। এর কন্ট্রোলিং মহিলা, ইচ্ছা করলেই কোনো পুরুষের প্রধান হতে পারবে না। এটা মহিলাদের দ্বারা, এর নির্বাহী মহিলা, সভাপতি মহিলা, কার্যনির্বাহী পরিষদ মহিলা এবং মহিলাদের দ্বারা পরিচালিত সংগঠন। তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা কেন পারবেন না? আপনারাও এরকম অত বড় উদ্যোক্তা না হতে পারেন, ছোট উদ্যোক্তা তো হতে পারবেন। আপনারা একটা গাভী পালন করতে পারেন, আপনারা ছাগল খুব সহজে পালন করা যায়, ব্ল্যাক গোট, এটা পালন করতে পারেন। এগুলো করার মধ্য দিয়ে আমরা মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবো। আমরা মেয়েদের শিক্ষার ব্যবস্থা করব। মেয়েদের কুটির শিল্পের মাধ্যমে আপনারা টুপি সেলাই করবেন। নকশি কাঁথার অনেক দাম, 10,000, 15,000, 20,000 টাকাও নকশি কাঁথা বিক্রি হয়, সেগুলো করবেন আপনারা। আমরা যে গরম কাপড় তৈরির আপনাদেরকে শিখাবো, ট্রেনিং দেবো, গরম কাপড় তৈরি করা করে বিক্রি করবেন। এইভাবে আমরা মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তুলব। আমরা যুব সমাজকে মাদক মুক্ত যুব সমাজ আমরা তৈরি করতে চাই। জনাব তারেক রহমান এই যুবকদের সমাবেশ করেছেন সারা দেশ জুড়ে। আমরা গর্বিত। এখানে যুব দলের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, যুব নেতারা উপস্থিত আছেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আছেন। গাইবান্ধা 10,000-এরও বেশি যুবক বগুড়ার সমাবেশে যোগ দিয়েছিল, যেটা অন্যান্য জেলার ক্ষেত্রে আমরা সেরকম দেখিনি। এই জন্য আমরা গাইবান্ধাতে যুবকরা অত্যন্ত সুসংগঠিত এবং তারেক রহমান এই যুব শক্তি, যাদের প্রাণ শক্তিতে ভরপুর, যাদের সম্ভাবনাময় যুব শক্তি, যারা আগামী দিনের বাংলাদেশ, এদেরকে তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র নির্মাণে কাজে লাগাতে চান। তাদের ভাবনাগুলোকে, তাদের চিন্তাগুলোকে, তাদের দক্ষতাগুলোকে, তাদের কর্মস্পৃহাগুলোকে যেন তারেক রহমান এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নির্মাণে কাজে লাগাতে চান। তারেক রহমান সম্পর্কে একটু কথা বলতেই হবে। আমি যে দল করি তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশে যদি একজন সৎ রাজনীতিবিদের নাম বলতে হয় তাহলে সর্বাগ্রে শহীদ জিয়ার নাম বলতে হবে। শহীদ জিয়া যখন বিদেশ শক্তির কাছে যে মাথা নত করেন নাই কখনো, ভারতের কাছে মাথা নত করেন নাই কখনো, তারই আমাদের কেবল মানে পদ্মার পানি চুক্তি আমাকে চা দিতে পারলে ভালো হয়। একা একা খাচ্ছেন যে পদ্মার পানি চুক্তি, কেবল তারই আমাদের ন্যায্য পানির হিস্সা আমরা পেয়েছি। এবং এই ভারতের কাছে মাথা না করার কারণে এই ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ জিয়াকে হত্যা করা হয়। তাকে যখন হত্যা করা হয় তখন তার পরনে ছিল একটা সেরা গেঞ্জি আর সাথে ছিল একটা ভাঙ্গা সুটকেস। সারা বাংলাদেশে কোন ব্যাংকের অ্যাকাউন্টে বোধহয় কয়েক হাজারের বেশি টাকা তার ব্যাংকে ছিল না। এই তারেক রহমান এবং আরাফাত রহমান কোকর কথা বলি, আর তার একজন সেনাবাহিনীর অফিসারদের বাটলার থাকতো, অর্থাৎ একজন সৈনিক তার বাসায় কাজ করত। আর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। উনি রিটায়ার করার পরে আমার কাছে চিকিৎসা নিতে এসেছেন। তিনি শহীদ জিয়ার গল্পের কথা বললেন। শহীদ জিয়া তো বলে যে এই পিনু এবং কোকো এদের কোনদিন বেশিরভাগ দিন ঈদ ছাড়া অন্য সময়ে নতুন কাপড় পরার সৌভাগ্য ওদের হয় নাই। জিয়াউর রহমানের শার্ট এবং প্যান্ট অল্টার করে এই দুইটা ভাই পড়েছে। একজন এমপি সাহেব 5 মিনিট 6 মিনিট সময় আছে বোধ হয়, তাই না? কাজেই আমি শহীদ জিয়ার সম্পর্কে একটু বললাম। আমি আমার নেত্রীর কথা একটু বলি। নেত্রী যখন শহীদ জিয়া নিহত হন, রাজপথে অবৈধ ক্ষমতা দখলদারির স্বাদের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই করেছে। আপোষ করেছে শেখ হাসিনা, নিজে তকমা নিয়েছে জাতীয় বেঈমানের।
তার সহযোগী হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এরশাদের ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য তারা একসঙ্গে নির্বাচন করেছে। এরশাদের অধীনে খালেদা জিয়া আপসহীন ভাবে থেকেছেন, নির্বাচন বয়কট করেছেন এবং এবং বিএনপিকে উৎখাত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী একসাথে আন্দোলন করেছে এবং তার সর্বোচ্চ মাসুল দিয়েছে জামাতে ইসলাম। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে জামাতের সমস্ত শীর্ষ নেতাদের বিনা বিচারে বা প্রহসনের বিচারে তাদের নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে এবং জামাতের নেতাকর্মীদের অত্যাচার করেছে। তারা তো আন্ডারগ্রাউন্ড হতে বাধ্য হয়েছিল, তারা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল। আমরা 2018 সাল থেকে 24 সাল জামাতের আমাদের রাজনৈতিক মিত্র, আমাদের জোটের শক্তি, আমরা তাদেরকে রাজপথে দেখি নাই। শুধুমাত্র বিএনপি নিজের পরিচয়, স্বপরিচয়, অঙ্গ সংগঠন স্বপরিচয় রাজপথে একা সাহসের সাথে দাঁড়িয়ে যুদ্ধ করেছে স্বৈর শাসকের বিরুদ্ধে এবং দীর্ঘ 15 বছরের স্বৈর শাসকের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে 65 লক্ষ বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে। আমাদের 2000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, 1000 জন নেতাকর্মী গুম হয়েছে। এরপরেও বিএনপি মাথা নত করে নাই, নিজের পরিচয় গোপন করে নাই, সব পরিচয় আন্দোলন করেছে। ওরা তো ওদের ভুল পাল্টেছিল, ওরা তো ছাত্র শিবির, ছাত্রলীগ নাম নিয়ে ছাত্র লীগের পরিচয়ে তাদের সঙ্গে হলে একসঙ্গে থেকেছে, একসঙ্গে সংগঠন করেছে এবং 5ই আগস্ট পট পরিবর্তনের পর মুখোশ উন্মোচন করে বলে যে আমি তো ভাই ছাত্রলীগ নই, আমি ছাত্র শিবির। এতদিন তোমরা ছাত্র শিবিরের যত ছাত্রলীগের যত অপকর্ম হয়েছে তার তোমরা সমান অংশীদার। বিএনপি সেই রকম দল যারা ভিতরে এবং বাইরে বিএনপি একই রকম। জনগণের সকল দুঃসময় বিএনপি একমাত্র রাজনৈতিক দল, শহীদ জিয়া থেকে শুরু করে খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান, এরা সামান্য আমাদের বিএনপির একদম তৃণমূলী নেতা কর্মী। জনগণের সকল দুঃসময় আমরা পাশে ছিলাম। হ্যাঁ, একথা ঠিক, বিএনপির যে আমাদের মধ্যে যে ত্রুটি নাই সেটা আমি বলবো না। আমাদের কেউ হয়তো কোনো অন্যায় অনিয়ম করেন। তারেক রহমান ইতিমধ্যে এই সমস্ত অন্যায় অপকর্মকারী বিএনপির যারা রয়েছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অপকর্মকারীদের দলের মধ্যে কোনো স্থান হবে না স্পষ্ট ভাবে বলেছেন এবং তিনি জনগণের সাথে থাকতে বলেছেন। জনগণের আস্থায় বিশ্বাস নিয়ে আগামী নির্বাচনে, ভালোবাসার নির্বাচনে বিএনপিকে ক্ষমতা আনার জন্য বলেছেন। বিএনপি শুধু একা ক্ষমতা আসতে চায় না, তার সাথে আন্দোলনকারী সকল রাজনৈতিক শক্তিকে এক করে জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে চান। আমার নিজের একটি কথা বলে শেষ করব। আমি একজন সেবক, আমি এখন আপনাদের সেবা করতে চাই। আমার জীবনের এই শেষ প্রান্তে এসে আমার প্রত্যাশার কিছু নাই। আমি যদি প্র্যাকটিস করতাম তাহলে একটা এমপি যে ইনকাম করে মাইনা পায় তার চেয়ে 5 গুণ 7 গুণ টাকা আমি মাসে ইনকাম করতে পারতাম। আমি সব ছেড়ে দিয়েছি, চাকরি ছেড়েছি, প্র্যাকটিস ছেড়েছি, পরিবার ছেড়েছি। এখন আপনারাই আমার পরিবার, বিএনপি আমার পরিবার, এই সাদুল্লাহপুর পলাশবাড়ির জনগণই আমার পরিবার। আপনারা যদি সুযোগ দেন তাহলে আমার বাকি জীবন আপনাদের জন্য উৎসর্গ করতে চাই। আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, আমি একজন সৎ ব্যক্তি, আমার শরীরে এক বিন্দু হারাম রক্ত প্রবাহিত নাই। আমি আপনার অন্যান্য এমপিরা যেভাবে জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, টাকার পাহাড় করেছে, বিদেশে টাকা পাচার করেছে, অন্যায় করেছে, অপকর্ম করেছে, ডিওলেটার দিয়ে টাকা নিয়েছে, আমার দ্বারা সেরকম খারাপ কাজ হবে না এবং আমি অন্যকে খারাপ কাজ করতে দেব না। এই জনগণের উন্নয়নের জন্য যা যা করা দরকার, এই রাস্তা ইদুলপুরে এক সময় 2 কিলোমিটার রাস্তা পাকা ছিল। এই সাদুল্লাপুরের মানুষ কিছুটা উপলব্ধির মধ্যে এসেছে। ইউনুস ভাইয়ের সময় অবকাঠামোগত এবং রাস্তাঘাটের কিছু উন্নতি হয়েছে, তবুও এখনো অসংখ্য কাজ বাকি। যেমন আপনাদের গুরুত্বপূর্ণ রাস্তা একটা হচ্ছে কাঁঠাল লক্ষ্মীপুর থেকে শুরু করে এই হাজির টাকানি পর্যন্ত এই রাস্তাটি যদি এখানে সংযুক্ত হয় তাহলে এই সমস্ত লাল মাটি অঞ্চলের মানুষ, যেখানে মানুষের স্বাভাবিক কাদা হলে যেখানে হাঁটা যায় না সেরকম অবস্থার পরিবর্তন হবে। এরকম বহু রাস্তা, শত শত রাস্তা রয়েছে এবং এই সাদুল্লাপুর এবং পলাশবাড়ির বিভিন্ন স্থলে। আপনি পলাশবাড়ির কিশোরকালী এবং হচ্ছে যে আপনার এই কি বলে হোসেনপুরের ওখানে রাস্তার যদি চেহারাগুলো দেখেন, কিছু কিছু রাস্তা আপনি কল্পনা করতে পারবেন না যে বাংলাদেশে এখনো এইরকম রাস্তা আছে। মাত্র 2.5 কিলোমিটার রাস্তা করলে পরে ওই কিশোরকালীর লোকজন
একটা ব্রিজ হলে পারে, রাস্তাটা হলে পারে, সরাসরি ঘোড়াঘাটের সঙ্গে যোগাযোগ স্থাপন হতে পারে, মানুষের সেখানে অনেক উপকার সাধিত হতে পারে। এই সমস্ত উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা এই অবস্থাগুলোর পরিবর্তন চাই এবং একজন ভালো মানুষকে নির্বাচিত করবেন, সৎ মানুষকে নির্বাচিত করবেন। যদি মনে হয় আমার দ্বারা, যদি আপনার বিশ্বাস হয়, যদি এই মানুষের দ্বারা বিশ্বাস করা যায়, ভালোবাসা যায় এবং তার উপর আস্থা রাখা যায়, তাহলে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী